আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ডেভিডসনের কার্ডিওলজির 16.12, 16.13, 16.14 যে বক্স তিনটা আছে, এই তিনটা বক্স সেই সাথে দুইটা ফিগার, একটা হচ্ছে 16.23, 16.24, এই দুইটা ফিগার নিয়ে জানবো। সবগুলোই আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বিশেষ করে আমাদের 16.12 এর যে হেডলাইনগুলো আছে মানে কজগুলো, এবং আমাদের 16.24 যে ফিগারটা আছে এই ফিগারটা আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো চলুন আমরা দেখি কি কি আছে। তো প্রথমে হচ্ছে 16.12-তে আলোচনা করা হয়েছে আমাদের যে হার্ট ফেইলিওরের মেকানিজম কী কী হতে পারে। তো এখানে 6টা মেকানিজমের কথা বলা আছে এবং সেই 6টা মেকানিজম কোথায় হতে পারে উইথ এক্সাম্পলস, মানে কী কজে এই 6টা মেকানিজম হতে পারে সেটা নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই 6টা মেকানিজম খুবই সহজে আমরা মনে রাখতে পারি। আমরা যদি মনে রাখি রুই ভাত, মানে রুই মাছ দিয়ে ভাত খাওয়া, তাই তো? এই রুই ভাত যদি মনে রাখি, নট টি কিন্তু ডি মনে রাখবেন, কেমন? এই রুই ভাত যদি মনে রাখি তাহলে এই 6টা কজ মনে রাখা অনেক ইজি। এই রোয়ের ভিতরে আর দিয়ে হচ্ছে রিডিউসড ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি। তো কোনো কারণে যদি ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি কমে যায় সেক্ষেত্রে আমাদের হচ্ছে হার্ট ফেলিয়ার হতে পারে। এবং এই ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি কখন কমতে পারে? একটা হচ্ছে আমাদের মায়োকার্ডিয়াল ইনফাকশনে কমতে পারে। তাহলে মায়োকার্ডিয়াল ইনফাকশনে কমতে পারে, যেটাকে আমরা সেগমেন্টাল ডিসফাংশনে বলতে পারি, কারণ মায়োকার্ডিয়াল ইনফেকশনে গ্লোবাল হার্ট ডিসফাংশন কিন্তু হয় না, বা ইনফেকশন কিন্তু কখনো গ্লোবাল হয় না, একটা নির্দিষ্ট এরিয়াতে হয় বা কোনো একটা সেগমেন্টে হয়, এই কারণে এটাকে আমরা বলছি সেগমেন্টাল ডিসফাংশন। আরেকটা কোথায় হতে পারে? মায়োকার্ডাইটিস বা কার্ডিওমায়োপ্যাথি। এটা গ্লোবাল ডিসফাংশন, কারণ কার্ডিওমায়োপ্যাথি বা মায়োকার্ডাইটিস হলে একটা অঞ্চলে কিন্তু হয় না, পুরো হার্ট জুড়েই হয়। তার মানে রিডিউসড ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি হতে পারে ডিউ টু মায়োকার্ডাল ইনফেকশন অর মায়োকার্ডাইটিস অথবা কার্ডিওমায়োপ্যাথি, এটা একটা কজ। দ্বিতীয় ও দিয়ে আমরা মনে রাখবো আউটফ্লো অবস্ট্রাকশন। ভেন্ট্রিকুলার আউটফ্লো অবস্ট্রাকশন যদি হয় সেক্ষেত্রে হতে পারে। এখন ভেন্ট্রিকুলার আউটফ্লোতে ট্র্যাকটে কী আছে বলুন তো? ভেন্ট্রিকুলার আউটফ্লোতে মেইনলি আসে হচ্ছে আমাদের ভাল্ব, তাই না? কী কী ভাল্ব? একদিকে হচ্ছে আমাদের অ্যাওর্টিক ভাল্ব আর একদিকে হচ্ছে পালমোনারি ভাল্ব। তাহলে এই পালমোনারি ভাল্ব আর অ্যাওর্টিক ভাল্বের কী চেঞ্জ হলে আমাদের আউটফ্লো অবস্ট্রাকশন হবে? এটা তো সবাই জানি আমরা, তাই না? যে অ্যাওর্টিক স্টেনোসিস যদি হয়, স্টেনোস ভাল্ব দিয়ে আমাদের ব্লাডটা যেতে সমস্যা হবে, তার মানে কি আউটফ্লোতে সমস্যা হবে। আর একটা পালমোনারি ভালভেরও যদি স্টেনোসিস হয় তাহলে আমাদের রাইট হার্ট থেকে ব্লাডটা যেতে সমস্যা হবে। তার মানে আমরা বুঝতে পারলাম অ্যাওর্টিক স্টেনোসিস এবং পালমোনারি ভালভ স্টেনোসিস। এবং সেই সাথে যদি আমাদের সিস্টেমিক হাইপারটেনশন থাকে, হাইপারটেনশন থাকলে আমরা জানি যে লেফট ভেন্ট্রিকল থেকে অ্যাওর্টিক ভালভ দিয়ে ব্লাডটা আমাদের সিস্টেমিক সার্কুলেশনে পাঠাতে একটু ঝামেলা হবে, মানে একটা আউটফ্লো অবস্ট্রাকশন হবে। এবং পালমোনারি হাইপারটেনশন থাকলে পালমোনারি ভালভ দিয়ে বা পালমোনারি ট্রাঙ্ক দিয়ে আমাদের ব্লাডটা লাঙে পাঠানোর সমস্যা হবে। তার মানে আমরা বুঝতে পারছি আউটফ্লো অবস্ট্রাকশন হচ্ছে আমাদের ভালভের সমস্যা, তাই তো? সেটা অ্যাওর্টিক ভালভে হতে পারে, পালমোনারি ভালভে হতে পারে। অ্যাওর্টিক ভালভে কী সমস্যা হতে পারে? একটা হচ্ছে স্টেনোসিস এবং সেই সাথে যদি সিস্টেমিক হাইপারটেনশন থাকে। পালমোনারি ভালভে কী সমস্যা হতে পারে? একদিকে হচ্ছে পালমোনারি স্টেনোসিস আর একদিকে হচ্ছে পালমোনারি হাইপারটেনশন। তাহলে এটা ছিল আউটফ্লো অবস্ট্রাকশন। আই দিয়ে মনে রাখবো আমরা ইনফ্লো অবস্ট্রাকশন। ভেন্ট্রিকুলার ইনফ্লো অবস্ট্রাকশন কী কারণে হতে পারে? ইনফ্লো বলতে আমরা কোন দিক থেকে ইনফ্লোটা আসে? ভেন্ট্রিকুলার ইনফ্লোটা আসে আমাদের মাইটাল ভালভ এবং ট্রাইকাসপিড ভালভ দিয়ে। এখন এই ইনফ্লোদের সমস্যা কখন হবে? যখন এই দুইটা ভালভ স্টেনোসড বা ন্যারোয়িং হয়ে যাবে। তার মানে মাইটাল স্টেনোসিস এবং ট্রাইকাসপিড স্টেনোসিস, যেখানে আমাদের ইনফ্লো অবস্ট্রাকশনটা হয়, এটাতে হচ্ছে আমাদের একটা হার্ট ফেলিয়ার হতে পারে। তারপরে ভি দিয়ে মনে রাখবো হচ্ছে ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড। আগের দুইটা ছিল কি? প্রেশার ওভারলোড, এবার হচ্ছে ভলিউম ওভারলোড। ভলিউম ওভারলোড কখন হতে পারে? একটা হতে পারে যে আমাদের যে ভালভগুলো আছে এই ভালভগুলো দিয়ে ব্লাডটা আবার হচ্ছে আমাদের ভেন্ট্রিকলে রিগার্গিটেট করছে। রিগার্গিটেট যদি করে তাহলে ভেন্ট্রিকলের ভলিউমটা অনেক 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 বেশি বেড়ে যাবে। সেটাকে আমরা বলি হচ্ছে, কি বলি সেটাকে? ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড। কোথায় হতে পারে? একটা হচ্ছে অ্যাওর্টিক রিগার্গিটেশন, একটা হচ্ছে পালমোনারি রিগার্গিটেশন। এই দুটো রিগার্গিটেশনে কী হবে? ব্লাডটা উপরের দিকে গিয়ে আবারও ব্যাকফ্লো করবে, যার কারণে আমাদের লেফট ভেন্ট্রিকল এবং রাইট ভেন্ট্রিকলের যেই ভলিউম এটা ওভারলোড হবে। আর একটা কী হতে পারে? ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট। ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্টের কারণে দেখা যায় এক সাইডের ব্লাড আরেক দিকে চলে যাবে, মেইনলি হচ্ছে লেফট টু রাইট শান্ট হয়, তার মানে লেফট সাইড থেকে ব্লাডটা রাইট সাইডে চলে আসে, তো একটা ভলিউম ওভারলোড হয় রাইট ভেন্ট্রিকলে। আবার রাইট ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড হতে পারে যেমন অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট যদি হয়, তখন দেখা যায় যে লেফট ভেন্ট্রিকল থেকে ব্লাডটা রাইট ভেন্ট্রিকলে চলে আসে। এবং ইনক্রিজ মেটাবলিক ডিমান্ডের কারণেও কিন্তু হতে পারে, কারণ সেখান ইনক্রিজ যদি মেটাবলিক ডিমান্ড হয় তখন আমাদের কার্ডিয়াক আউটপুট অনেক বেশি বেড়ে যায়। তার মানে ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোডের কারণে হতে পারে কী কী কারণে? আমাদের অ্যাওর্টিক রিগার্গিটেশন, মাইটাল রিগার্গিটেশন, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট এবং হচ্ছে অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, এই 4টা কারণে ভেন্ট্রিকুলার ভলিউম ওভারলোড হতে পারে। এ দিয়ে মনে রাখবো হচ্ছে অ্যারিথমিয়া। অ্যারিথমিয়াতে মেইনলি আমাদের যেই এক্সট্রিম অ্যারিথমিয়াগুলো আছে, তার মানে অ্যাট্রিয়াতে কী হতে পারে? অ্যাট্রিয়াল ফিব্রিলেশন।
আর হচ্ছে কমপ্লিট হার্ট ব্লক এবং ট্যাকিকার্ডিয়া। এই তিনটা কারণে আমাদের এই তিনটা অ্যারিথমিয়াতে হার্ট ফেইলিওরের একটা চান্স থাকে। তার মানে আমরা বলতে পারি অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, ট্যাকিকার্ডিয়া এবং কমপ্লিট হার্ট ব্লকে হতে পারে। একটা হচ্ছে ডায়াস্টোলিক ডিসফাংশন। ডায়াস্টোলিক মানে কি, হার্টটা হচ্ছে প্রসারিত হবে বা রিল্যাক্স করবে। কোনো কারণে যদি বাইরের থেকে কেউ আটকে রাখে আপনাকে, আপনি কি রিল্যাক্স করতে পারবেন? পারবেন না। হার্টেও যদি বাইরে থেকে এভাবে কেউ আটকে রাখে, যেমন হচ্ছে আমাদের কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস হলে আমাদের হার্টটা অনেকটা কনস্ট্রিকটিভ হয়ে যায়, তখন সেটা ডাইলেশন করতে পারে না। তাহলে এটাকে আমরা বলতে পারি ডায়াস্টোলিক ডিসফাংশন। তার মানে কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস একটা হচ্ছে রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথির কারণে যদি ঠিকমতো ডাইলেটেশন না করতে পারে। আর একটা হচ্ছে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি অ্যান্ড ফাইব্রোসিস। মানে লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফি হলে তার হচ্ছে কন্ট্রাক্টাইল ফাংশন এবং রিল্যাক্সেবল যে ফাংশন, এই দুইটা ফাংশন ঠিকমতো হতে পারে না, তাহলে সেক্ষেত্রে হতে পারে। একটা হচ্ছে কার্ডিয়াক টেম্পোনেন্ট। তার মানে পেরিকার্ডিয়ামের ভিতরে যদি অনেক বেশি ফ্লুইড জমা যায়, সেটা হার্টকে কম্প্রেস করা শুরু করে, তখন সেটাকে আমরা বলি কার্ডিয়াক টেম্পোনেন্ট। এখানে হতে পারে। তাহলে আমরা কী কী পেলাম? একটা হচ্ছে রিডিউস ভেন্ট্রিকুলার কন্ট্রাক্টিলিটি, যেটা মায়োকার্ডিয়াল ইনফ্যাকশন এবং মায়োকার্ডাইটিস বা কার্ডিওমায়োপ্যাথিতে হতে পারে। আউটফ্লো অবস্ট্রাকশন, ইনফ্লো অবস্ট্রাকশন, ভলিউম ওভারলোড, অ্যারিথমিয়া এবং ডায়াস্টোলিক ডিসফাংশন। এই 6টা মেকানিজমে হার্ট ফেলিওর হতে পারে। এখন এর ভিতরে আমাদের যে ডায়াস্টোলিক ডিসফাংশনটা আছে, কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিসের কিছু ফিচার আছে, সেগুলো আমরা একটু জানতে হবে। যেই ক্ষেত্রে আমাদের ফ্লুইড ডিটেকশনটা অনেক মার্কড হবে, এবং পেরিফেরাল ইডেমা পাবো, অ্যাসাইটিস, প্লেউরাল এফিউশন এবং এলিভেটেড জুগুলার ভেনাস পালস পাবো আমরা কনস্ট্রিকটিভ পেরিকার্ডাইটিস। এবং রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথিতে আমরা বায়োএট্রিয়াল এনলার্জমেন্ট পেতে পারি, ঠিক আছে, এবং অ্যাট্রিয়াল ফিব্রিলেশন আমরা পেতে পারি। আর লেফট ভেন্ট্রিকুলার হাইপারট্রফিতে সিস্টোলিক ফাংশন মোটামুটি ঠিকই থাকে, কিন্তু ডায়াস্টোলিক ফিলিংটা অনেক কম হয়, যেহেতু হাইপারট্রফি হয়ে গেছে, একবার সংকোচন হয়ে মানে পূর্বের অবস্থায় আর প্রসারিত হয়ে যেতে পারে না। কার্ডিয়াক টেম্পোরেটে আমরা কী পাবো? হাইপোটেনশন পাবো, এলিভেটেড জুগুলার ভেনাস পালস পাবো, পালসাস প্যারাডক্সাস পাবো এবং পোর ইউরিন আউটপুট পাবো। এই জিনিসগুলো আমরা পেতে পারি, ঠিক আছে। আচ্ছা, এখন আসুন আমাদের যে বক্স 16.13, এখানে বলা হয়েছে কী কী রিস্ক ফ্যাক্টর আছে যেগুলো আমাদের হার্ট ফেলিওরকে আরও প্রিসিপিটেট করতে পারে বা অ্যাগ্রাভেট করতে পারে, কিছু প্রি এক্সিস্টিং ডিজিজ। তো এই যেই কজগুলো আমরা পড়লাম না, এই কজগুলোর ভিতরে যে এক্সাম্পলগুলোকে পড়েছে না, মায়োকার্ডিয়াল ইনফাকশন, মায়োকার্ডাইটিস, অ্যাওর্টিক স্টেনোসিস, পালমোনারি স্টেনোসিস, মাইটাল স্টেনোসিস, ট্রাইকাসিড স্টেনোসিস, অ্যাট্রিয়াল সেপ্টাল ডিফেক্ট, ভেন্ট্রিকুলার সেপ্টাল ডিফেক্ট, অ্যাট্রিয়াল ফিব্রিলেশন, কমপ্লিট হার্ট ব্লক, পেরিকার্ডাইটিস, মায়োকার্ডাইটিস, এই যেই জিনিসগুলো পড়লাম না, এগুলো আসলে প্রিসিপিটেটিং ফ্যাক্টরের ভিতরে লেখা আছে। এবং সেই সাথে কী আছে? কিছু ড্রাগসের কথা আছে, যেমন বিটা ব্লকার, যেগুলো নেগেটিভ আয়োনোট্রপিক ড্রাগ, ফ্লুইড রিটেনিং ক্যাপাসিটি যে ড্রাগগুলোর আছে, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, গ্লুকোকর্টিকয়েডস, এগুলোতে হতে পারে। সেই সাথে হচ্ছে আমাদের হাইপারডাইনামিক সার্কুলেশন যখন হয়, যেমন প্রেগনেন্সি, অ্যানিমিয়া, থাইরয়েডটোক্সিস, এখানে হতে পারে। আবার ইন্টারভেনাস ফ্লুইড ওভারলোড যদি আমরা করি, সেক্ষেত্রে হতে পারে। আর একটা হচ্ছে পালমোনারি এম্বোলিজম। মানে এইখানে যে কজগুলো পড়েছি, এই কজগুলোর কারণেই আবার হচ্ছে আমাদের প্রিসিপিটেশনও হতে পারে হার্ট ফেলিয়ার, ঠিক আছে। আচ্ছা, এখন আসুন আমরা দুইটা ফিগার দেখি। একটা হচ্ছে 16.13, এখানে বলা হয়েছে নিউরোহিউমারাল অ্যাক্টিভেশন অ্যান্ড কম্পেনসেটরি মেকানিজম ইন হার্ট ফেলিয়ার। তো এই হার্ট ফেলিয়ার আসলে একটা ভিসিয়াস সাইকেল। দেখা যায় হার্ট ফেলিয়ার একবার হলে প্রোগ্রেসিভলি আরও ডিটোরিয়েট করতেই থাকে। তো আমরা যদি এটা দেখি, দেখুন যখন আমাদের হার্ট ফেলিয়ার হবে, তখন কী হবে? আমাদের কার্ডিয়াক আউটপুট রিডিউসড হয়ে যাবে, তাই তো? কারণ হার্ট ফেলিয়ার হতে কার্ডিয়াক আউটপুট রিডিউসড হবেই, যেহেতু হার্ট ঠিক মতো ফাংশন করতে পারছে না। এই কারণে কার্ডিয়াক আউটপুট যদি রিডিউসড হয়, তখন কী হবে? আমাদের নিউরোহিউমারাল অ্যাক্টিভেশন হয়, যার ফলে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম অ্যাক্টিভেশন হয়, রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হয়। এই সিম্প্যাথেটিক অ্যাক্টিভেশন হলে আর রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশন হলে কী হয়? আমরা জানি ভেসোপ্রেসিন, অ্যানজিওটেনসিন 2 এগুলো রিলিজ হবে, এন্ডোথেলিন রিলিজ হবে। এগুলো আমাদের ভেসো কনস্ট্রিকশন করে সিম্প্যাথেটিক সিস্টেম এবং এইগুলো। এবং আমাদের কী হয়? ওই যে অ্যালডোস্টেরন রিলিজ বেড়ে যায় রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম দিয়ে, তখন সোডিয়াম এবং ওয়াটার রিটেনশন হয়। তো ভেসো কনস্ট্রিকশন হলে কী হবে? আমাদের পেরিফেরাল রেজিস্ট্যান্স বেড়ে যাবে, যার ফলে হার্টের যে আফটার লোড, এই আফটার লোডটা অনেক বেশি বেড়ে যাবে। আফটার লোড যদি বেড়ে যায়, ব্লাড প্রেশার বেড়ে যাবে, কার্ডিয়াক ওয়ার্ক বেড়ে যাবে। কার্ডিয়াক ওয়ার্ক যদি বেড়ে যায়, এমনি হার্ট কাজ করতে পারছে না, তার উপরে আপনি আরও কাজটা বাড়িয়ে দিলেন, তখন কী হবে? আমাদের মায়োসাইটগুলো লস হবে এবং মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস হয়ে যাবে। এটা একটা ঝামেলা। আর যদি ভলিউম ওভারলোড করে দেন এই রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম অ্যাক্টিভেশনের মাধ্যমে, সেক্ষেত্রে আমাদের ইন্টারভাসকুলার ভলিউমটা বেড়ে যাবে, সেখানেও দেখা যাচ্ছে আমাদের ব্লাড প্রেশারটা বেড়ে যাবে এবং কার্ডিয়াক ওয়ার্কলোড বেড়ে যাবে। একইভাবে এখানেও মায়োসাইট লস হবে এবং মায়োকার্ডিয়াল ফাইব্রোসিস হবে। এভাবে বারবার আমাদের যে কার্ডিয়াক ফাংশনটা বা হার্টের ফাংশন, এটা ডিটোরিয়েট হতে থাকবে এবং এটা ভিসিয়াস সাইকেলের মতো কাজ করবে, ঠিক আছে। একদিকে আমাদের ভেসো কনস্ট্রিকশন, আর একদিকে হচ্ছে আমাদের ভলিউম রিটেনশন। আচ্ছা, তারপরে আমাদের ফিগার যেটা 16.24 বলা আছে যে আমাদের হার্ট ফেইলিওরের সিমটমটা কী পাই। তো আমরা আসলে দুই টাইপের হার্ট ফেইলিওর, লেফট হার্ট ফেইলিওর এবং রাইট হার্ট ফেইলিওর, দুটো আলাদা সিমটম পাই। আমরা জানি রাইট হার্ট ফেইলিওরের সাথে মেনলি আমাদের রাইট হার্টের সাথে আমাদের ভেনাস সিজনের সাথে অনেক বেশি সম্পর্ক রয়েছে, আমাদের সুপিরিয়র ভেনা কাভা, ইনফিরিয়র ভেনা কাভা দিয়ে।
এবং একটা বক্সে আমি বলেছিলাম একদম প্রথম দিকের বক্সটা জেভিপির ইন্সপিরেশন এবং এক্সপিরেশনে কী চেঞ্জ হয়, সেখানে বলেছিলাম যে সুপিরিয়র ভেনা ক্যাভা থেকে যে ভেইনটা ওঠে তার ভিতরে আমাদের ইন্টারনাল জুগুলার ভেইনটা আছে, এই ভেইনটা দিয়ে আমাদের ব্লাডটা হচ্ছে আমাদের যেই ইন্ট্রাক্রেনিয়াল যেই সাইনাসগুলো আছে সেখান থেকে ব্লাডটা রাইট হার্টে ফিরিয়ে নিয়ে আসে সুপিরিয়র ভেনা ক্যাভা দিয়ে ইন্টারনাল জুগুলার ভেইনটা। কোনো কারণে যদি হার্ট ফেলিওর হয় তাহলে এই জুগুলার ভেনাস প্রেশারটা কিন্তু অনেক বেশি রেইজ হবে আমাদের রাইট হার্ট ফেলিওরে। রাইট হার্ট ফেলিওরের 1 নম্বর এবং সবথেকে মোস্ট স্ট্রাইকিং ফিচার বলা যাচ্ছে রেইজ জেভিপি, এবং সেই সাথে হেপাটোমেগালি পাওয়া যায়। কারণ কি আমাদের ইনফিরিয়র ভেনা ক্যাভা থেকে আসে, আমাদের লিভার থেকে উঠে আসে, তাই তো? তো লিভার থেকে যদি উঠে আসে তাহলে সেখানে কী হবে, একটা হেপাটোমেগালি হওয়ার চান্স থাকবে। কারণ কি, যেহেতু আমাদের হার্ট ফেলিওর হয়ে গেছে এই কারণে আমাদের ভেনাস স্ট্রেনটা কমে যাবে, ফলে পেরিফেরালি হচ্ছে ভেনাস কনজেশন হয়। ভেনাস কনজেশন যদি হয় সেক্ষেত্রে আমাদের হার্ট মানে লিভারটা ইনগ্লাস করা শুরু করে, এবং এতটা ইনলার্স হয় যে চারপাশে যে গ্লিসান্স ক্যাপসুল আছে সেখানে প্রেশার দেওয়া শুরু করে, এবং এই কারণে এটা টেন্ডার হয়। কেমন? তাহলে টেন্ডার হেপাটোমেগালি এক কথা যদি বলি। 2 হচ্ছে অ্যাসাইটিস, 3 হচ্ছে আমরা অ্যাসাইটিস পাবো। ঠিক আছে, তাহলে আমরা অ্যাসাইটিস পেতে পারি। অ্যাসাইটিস কেন পাবো? যেহেতু এই যে কনজেশন হচ্ছে আমাদের পালমোনারি হাইপারটেনশন, পোর্টাল হাইপারটেনশন হচ্ছে। পোর্টাল হাইপারটেনশনের কারণে আলটিমেটলি দেখা যায় ফ্লুইড আমাদের পেরিটোনাল ক্যাভিটিতে চলে আসে, যেটাকে আমরা অ্যাসাইটিস বলি। আর একটা কী হবে, আমাদের পেরিফেরিয়াল ইডেমা হবে। কারণ কি, আমাদের ভেনাস স্ট্রেনটা যেহেতু কমে যাচ্ছে, তো পেরিফেরিতে এই ভেনাস কনজেশনের কারণে আলটিমেটলি দেখা যাবে যে ব্লাডটা ইন্টারভাস্কুলার স্পেস থেকে আউটসাইডে চলে আসা শুরু করবে এবং আমরা পেরিফেরাল ইডেমা পাবো। তো এই যে 4টা ফিচার বললাম আমরা, রেইজড জেভিপি, টেন্ডার হেপাটোমেগালি, অ্যাসাইটিস এবং পেরিফেরাল পেরিইডেমা, এই যে 4টার কথা বললাম, এই 4টা হচ্ছে রাইট হার্ট ফেলিওরের স্ট্রাইকিং ফিচার। রাইট হার্ট ফেলিওরের সিমটম যদি জিজ্ঞাসা করে এই 4টা আমাদেরকে বলতে হবে কী কী: রেইজড জেভিপি, হেপাটোমেগালি, অ্যাসাইটিস এবং পেরিফেরাল পেরিইডেমা। লেফট হার্ট ফেলিওরে কিন্তু জেভিপি সেরকম রেজ হবে না। কারণ কি, আমাদের লেফট হার্টের সাথে মেইনলি আমাদের পালমোনারি সার্কুলেশনের রিলেশনটা রয়েছে, সিস্টেম সার্কুলেশনের সেরকম কোনো রিলেশন নেই। এখানে জাস্ট আমাদের লেফট হার্টে পালমোনারি ভেইন থেকে ব্লাডগুলো লেফট এট্রিয়ামে আসবে, এবং লেফট যে ভেন্ট্রিকল সেখান থেকে হচ্ছে পালমোনারি ট্রাঙ্কের মাধ্যমে পালমোনারি আর্টারি দিয়ে লাঙেই ব্লাডটা চলে যাবে, তাই তো? তাহলে এখানে আমরা বুঝতে পারছি যে এখানে আসলে জেভিপি সেরকম কোনো রোল নেই, যদিও বইতে আছে, কিন্তু জেভিপি আসলে ওরকম রেজ হয় না। এইখানে যে ফিচারগুলো আমরা পাবো সেটা হচ্ছে, যেহেতু পালমোনারি কনজেশন হচ্ছে, কারণ কি এখানে হার্ট ফেল করেছে, এই কারণে পালমোনারি হাইপার টেনশন হয়। কারণ ব্লাডটা আসলে ওই পালমোনারি সার্কুলেশন থেকে লেফট এট্রিয়ামে ফিরে আসতে পারে না। এই কারণে পালমোনারি কনজেশনের কারণে যে ফ্লুইডগুলো আছে সেটা হচ্ছে আমাদের অ্যালভিওলার স্পেসগুলোতে লিক করা শুরু করে এবং পালমোনারি ইডেমা হয়। এই কারণে আমরা বাইলেটারাল বেজাল কিভিটেশনও পেতে পারি যদি পিছনের দিকে আমরা স্টেথোস্কোপ ধরি। তাহলে পালমোনারি ইডেমা একটা, আর একটা কি কার্ডিওমেগালি পাবো আমরা এখানে। তাহলে কার্ডিওমেগালি কোন হার্ট ফেইলিওরের ফিচার? লেফট হার্ট ফেইলিওর। প্লিউরাল এফিউশন পাবো আমরা, প্লিউরাল এফিউশন পেতে পারি এই কনজেশনের কারণেই। আরেকটা কী পেতে পারি আমরা? গ্যালোপ্রিদম পেতে পারি। ডিউ টু অ্যাবনর্মাল ফিলিং অফ দ্য ভেন্ট্রিকলস, অ্যাবনর্মাল ফিলিং অফ দ্য ভেন্ট্রিকলের কারণে আমরা হচ্ছে গ্যালোপ্রিদম পেতে পারি। এবং ফিজিওলজিক্যাল গ্যালোপ্রিদম কোথায় পাই আমি বলেছি পূর্ববর্তী একটা ভিডিওতে, না হার্ট সাউন্ডের ভিডিওতে, যে চিলড্রেন প্রেগনেন্সি এগুলোতে আমরা পেতে পারি। এবং আমরা পালস কীরকম পাবো? পালসাস অল্টারনান্স। তার মানে 1 হচ্ছে আমাদের পালমোনারি ইডেমা, 2 হচ্ছে কার্ডিওমেগালি, 3 হচ্ছে প্লিউরাল এফিউশন, 4 হচ্ছে গ্যালোপ্রিদম, 5 হচ্ছে পালসাস অল্টারনান্স। এই যে 5টার কথা বললাম, এই 5টাই মেইনলি হচ্ছে লেফট হার্ট ফেলিওরের ফিচার। ইডেমা কী হবে? ইডেমা আসলে হতে পারে, কিন্তু আসলে লেফট হার্ট ফেলিওরের ক্ষেত্রে ইডেমা এবং রেস্ট জেভিপি এগুলো না বলাই ভালো। কেমন? আপনি জাস্ট বলবেন যে পালমোনারি ইডেমা, কার্ডিওমেগালি, প্লিউরাল এফিউশন, গ্যালোপ্রিদম, পালসাস অল্টারনান্স, এবং অর্থোপনিয়া যদি বলতে চান অর্থোপনিয়া বলতে পারেন, এখন এখানে অর্থোপনিয়া হয়। ঠিক আছে, তাহলে এই ফিচারগুলো হচ্ছে আমাদের লেফট হার্ট ফেলিওরের ফিচার। এখন আসুন, এই যে পেরিফেরাল ইডেমা, একটা তো আমরা কার্ডিয়াক ফেলিওরে পেলাম, আর কোথায় কোথায় পেতে পারি? তো তাহলে কার্ডিয়াক ফেলিওরে আমরা বোথ লেফট এবং রাইট দুইটা হার্ট ফেলিওরে পেতে পারি, তবে মোস্টলি আমরা পাই হচ্ছে রাইট হার্ট ফেলিওরে। তাছাড়া আমরা পেরিকার্ডিয়াল কনস্ট্রিকশন, কার্ডিওমায়োপ্যাথি এগুলোতেও কিন্তু আমরা পেরিফেরাল ইডেমা পেতে পারি। তাছাড়া কোনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি যেমন ভ্যারিকোজ ভেইনে পেতে পারি। হাইপোঅ্যালবুমিনিয়া যদি হয়, নেফ্রোটিক সিন্ড্রোম, লিভার ডিজিজ, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি, প্রোটিন লুজিং নেফ্রোপ্যাথি মানে নেফ্রোটিক সিন্ড্রোম, এগুলোতেও কিন্তু পেতে পারি। কতগুলো ড্রাগস আছে, যেমন হচ্ছে সোডিয়াম রিটেনশন করে, যেমন ফ্লুড্রোকর্টিসন, NSAID ড্রাগ আছে, ক্যাপিলারি পারমিলিটি বাট এরকম কিছু ড্রাগ আছে যেমন নিফেডিপিন, অ্যামলোডিপিন এগুলো। এবং ওমেনে বেশি হয় দেখা যায়, কোনিক লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন এগুলোতে হচ্ছে আমাদের পেরিফেরাল ইডেমা হতে পারে। তাহলে পেরিফেরাল ইডেমার কী কী কজ হতে পারে? একটা হচ্ছে কার্ডিয়াক ফেলিওর, ভেনাস ইনসাফিসিয়েন্সি, হাইপোঅ্যালবুমিনেমিয়া যেমন নেফ্রোটিক সিন্ড্রোম, লিভার ডিজিজ, প্রোটিন লুজিং এন্টেরোপ্যাথি। ড্রাগসে হতে পারে যেগুলো সোডিয়াম রিটেনশন করে, যেমন NSAID, ফ্লুড্রোকর্টিসন। ক্যাপিলারি পারমিলিটি ইনক্রিজ করে এরকম ড্রাগই হতে পারে, যেমন নিফেডিপিন, অ্যামলোডিপিন। এবং ক্রনিক লিম্ফ্যাটিক অবস্ট্রাকশন, এই যে কজগুলো বললাম এগুলোতে হচ্ছে আমাদের পেরিফেরাল ইডেমা হতে পারে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। পরবর্তী দিনে আমরা এই হার্ট ফেলিওর কী করে ম্যানেজমেন্ট করবো সেটা জানবো।